আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা দেওয়ার মুখ্য কারণ হচ্ছে যে আপনারা সবাই গতকালকে আমার ভিডিওর যে একটা মুখ্য সেগমেন্ট ছিল, একটা মেইন সেগমেন্ট ছিল, সেটা মিস করেছেন। সেটা হচ্ছে মিম এবং বাবু হঠাৎ করে ঢাকা ছেড়ে কেন পদ্মাচরে শিফট হচ্ছে, এই শিফটটার মুখ্য কারণটা কি, বা শিফট হওয়া লাগবে কেন, শিফট না হলে কি হতো, তার কোন সমস্যায় পড়েছে, সমস্যার সমাধান আর অন্য কোনোভাবে করা যেত কি না, আর কোন উপায় ছিল কি না, এই সমস্ত জিনিস নিয়ে আমার একটা সেগমেন্ট গতকালকে ছিল, বাট অসম্পূর্ণ ছিল, অনেক কথা বলিনি, বাট শর্টে বলেছিলাম, আপনারা মিস করেছেন। যার জন্য আপনারা কিছু মানুষ প্রশ্ন করেছেন যে ভাইয়া, মিম হঠাৎ করে কেন আবার ঢাকা থেকে পদ্মা চলে যাবে। দর্শক, সেই ঘটনাটাই আজকে আমি এলাবোরেটলি বিস্তারিতভাবে আপনাদের সাথে বর্ণনা করবো, এবং আপনাদেরকে ঘটনাগুলো তুলে তুলে দেখিয়ে দিব যে মিমের কাছে কতগুলো উপায় ছিল ঢাকাতে থাকার মতো, কতগুলো স্কোপ ছিল, কিন্তু তারপরও মিম ঢাকায় থাকবে না। কারণটা কি, সেটাই আজকে আমার নমুনা ভিডিও। তো দর্শক, যদি আপনারা পুরো ঘটনাটা জানতে চান, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কারণ বুঝতেই পারছেন এই ঘটনার উত্তর সম্পূর্ণরূপে আপনাদের অজানা বলেই কিন্তু আমি নতুন করে আবার ভিডিও দিচ্ছি। আজকের ভিডিও দেখলে আমি মনে করি আপনারা কেউ হতাশ হয়ে ফিরবেন না, অবশ্যই নতুন করে ইনফরমেশন এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। শুরুতেই দর্শক, আমি চলে যেতে চাই মিমের বর্তমান লাইফে। অতীত নিয়ে আমি গতকাল একটা ভিডিও দিয়েছি, যারা আমার এই ভিডিওটা দেখেন নাই, মিমের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার আমি খুব সুন্দর করে মিমের জীবনকে কয়েকটা সেগমেন্টে ভাগ করে প্রত্যেকটা সেগমেন্ট আমি এলাবোরেটলি ব্যাখ্যা করেছি। ওই ভিডিওটা দেখলে আমি মনে করি আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো এই ভিডিও শেষ করে আপনারা গতকালকের ভিডিওটা অবশ্যই সময় করে দেখে আসবেন। তো যেটা বলছিলাম দর্শক, মিম বর্তমানে ডিসিশন নিয়েছে, সে একটা ভিডিও দিয়েছে, সে ঢাকা ছেড়ে আবার চলে যাবে এবং সে পদ্মাচরে শিফট হবে। কারণ হিসেবে সে অনেকগুলো কজ দেখিয়েছে। কি কি? প্রথমত সে বলেছে তার এখানে বাসা ভাড়া নাকি অনেক খরচ হয়, শীতকালে 19,000 টাকার মতো, গরমকালে 22-23,000 টাকার মতো যায়। আর সে বলেছে সে যেহেতু এখন গর্ভবতী, মানে সে প্রেগনেন্ট, তো দেখা যায় সে এখন মায়ের কাছে বেশি থাকে, পদ্মাচরে দেখা যায় মাসে 20 দিন থাকে, আর ঢাকার বাসাতে 10 দিন থাকে। তো যার কারণে সে ঢাকার বাসাতে মাত্র 10 দিন থাকার পরেও তাকে ওই 20-22 হাজার টাকায় বাসা ভাড়া দিতে হচ্ছে, যেটা তার কাছে অপচয় মনে হচ্ছে। ঠিক আছে, তো সে না থেকে বাসা ভাড়া গুনে গুনে দিয়ে দিচ্ছে এতগুলো টাকা, কারণ সে তো এখন প্রেগনেন্ট হওয়ার জন্য তার একটা আলাদা কেয়ারিংয়ের প্রয়োজন আছে, এই জন্য সে তো তার মায়ের কাছে থাকে। তো ঢাকাতে থাকা কম পড়ছে, এটা তার কাছে অনেক মুখ্য কারণ ঢাকা ছেড়ে চলে যাওয়ার জন্য। আচ্ছা, দ্বিতীয়ত সে বলেছে ঢাকাতে সব কিছুর খরচ অনেক বেশি, এটার জন্য সে থাকবে না। ঠিক আছে, এই জিনিসটাকে সে মেন ভিত্তি বানিয়েছে যে ঢাকাতে চলতে তার অনেক খরচ হচ্ছে, কষ্ট হচ্ছে, এবং সে যেহেতু প্রেগনেন্ট, তার এখন একটা মানুষ প্রয়োজন। গ্রামে গেলে সে মানুষ পাবে, খুকিকে পাবে, তার মাকে পাবে, তারা তার কেয়ারিং করবে, টেক কেয়ার করবে, কিন্তু ঢাকাতে টেক কেয়ার করার মতো নাকি কোনো মানুষজন নেই। আমি জানি দর্শক, আপনারা অলরেডি অনেক কিছু ভাবছেন যে ভাই কী বলছেন এগুলো, মানুষ আছে তো। আমি জানি আপনারা কী বলবেন, একটু ধৈর্য সহকারে শুনুন। এখন দর্শক, যদি মিম একটা লাইভ ভিডিওতে কথাগুলো বলতো, আমরা কিন্তু সবাই কমেন্ট করে বলতে পারতাম যে আপনি এগুলো কী বলছেন, এই সমাধান তো আছে। মিম কি করে, মিম একটা ওয়ান ওয়ে ভিডিও করে, যেখানে সে খালি বলেই যাবে, বাট আমরা কোনো উত্তর দিতে পারবো না, কারণ উত্তর দেওয়ার জন্য যে কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সটা কিন্তু মিম হেল্প ফর রিভিউতে দিয়ে দিয়েছে, সে তার পছন্দ মতো কমেন্টই খালি অ্যাপ্রুভ করবে। সো আমরা যদি তাকে বকাঝকা করি, তাকে সমাধান দিই, সেগুলো আমরা কেউ দেখতে পারবো না মিম ছাড়া। সো মিম কিন্তু তার মন মতো ভিডিও দিয়ে যাচ্ছে, ওয়ান ওয়ে কথাবার্তা বলছে, টু ওয়ে কমিউনিকেশনের এখানে কোনো ব্যবস্থাই নেই। তো যার কারণে এই রোস্টিং ভিডিওটা করা। প্রথমত মিমকে একটা ভুল আমি ধরিয়ে দিতে চাই। মিম যে খরচের কথা প্রথমেই বলল, যে এই বাসাতে নাকি তার গরমকালে 22-23 হাজার টাকা ভাড়া দিতে হয়, শীতকালে 19,000 টাকা দিতে হয়, মানে সে বোঝাচ্ছে কারেন্ট বিলের কথা। শীতকালে একটু কারেন্ট বিল কম আসে, গরমকালে কারেন্ট বিল বেশি আসে, যার কারণে 3-4 হাজার টাকা কম বেশি হয়ে যায়। বাট এভারেজ যদি করেন, বাসা ভাড়া 20,000 টাকা হচ্ছে। কিন্তু মনে আছে কি, মিম যখন এই বাসাটা ভাড়া নিয়েছিল ঢাকাতে এসে সর্বপ্রথম শারমিনের সাথে, তখন কত বলেছিল আপনারা শুনে আসবেন। বলেছিল এই বাসা ভাড়া 12,000 টাকা, সার্ভিস চার্জ সহ 2,000 টাকা, এবং গ্যাস ট্যাস সব কিছু মিলিয়ে আমার 15,000 টাকার মধ্যেই এই বাসা ভাড়া হয়ে যাবে, খুব কমে পেয়েছি। মিম তখন এই বাসা নিয়ে অনেক প্রশংসা করেছিল যে অনেক কম টাকায় বাসা পেয়েছি, বাসার অনেক সুন্দর, সস্তাতে পেয়েছি, অনেক বড় বড় কথা বলেছিল। কিন্তু এখন মিমতে বাসা ছেড়ে দিবে। তো এখন যদি মিমে বাসার ভালো বলে, গুণ বলে, আপনারা তো প্রশ্ন করবেন এত ভালোবাসা কেন ছেড়ে যাচ্ছ। এই জন্য মিম এখন যেটা গুণ না, মানে যেটা দোষ না, সেটাকেও দোষ বানিয়ে বানিয়ে, গুণকেও দোষ বানিয়ে বানিয়ে মিম এখন মিথ্যা কথা বলা শুরু করেছে। বাট
যদিও একটা কথা খুব কনফিউজিং বাসা ভাড়াটা নিয়ে, যে মিম আসলে বাসা ভাড়া তখন মিথ্যা বলেছে নাকি এখন মিথ্যা বলছে। কারণ মিম তো সুবিধাপন্থী। মিম যদি তখন বলতো আমি 20,000 টাকার বাসায় উঠেছি, আপনারা সবাই মিমকে গালিগালাজ করতেন যে তুমি এত দামি বাসাতে কেন উঠতে গেলা। আবার মিম যদি এখন বলে বাসা ভাড়া কম, তখন আপনারা সবাই আবার গালি দিবেন তুমি এত কম টাকার বাসা ছেড়ে কেন গ্রামে যাবে। এই জন্য মিম তার সুবিধা মতো উত্তর দেয়। ওই সময় তো সে মিম বুঝেছিল যে এখন তাকে বাসা ভাড়া কমায় বলতে হবে, সে কমায় বলেছে। এখন মিম যেতে বাসা ছেড়ে দিবে, মিম বুঝতে পেরেছে এই বাসার বদনাম করতে হবে, বাসা ভাড়া বাড়ায় বলতে হবে, সে এখন ওটাই করছে। মানে মিম ঠিক অক্টোপাসের মতো সময়ের প্রয়োজনে সে রং বদলায়, প্রয়োজনে অপ্রয়োজনে রং বদলায়। যখন তার প্রয়োজন বা প্রয়োজন না, সে রং বদলাতেই থাকে। বিপদ আপদ প্রয়োজন আপদ সবসময় সে খালি রং বদলায়। অক্টোপাস কিন্তু রং বদলাতে পারে। দর্শক দেখবেন সাগরের তলে আপনারা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে যখন ভিডিওগুলো দেখবেন, খেয়াল করে দেখবেন অক্টোপাস যদি কোনো একটা মানে সামুদ্রিক যে ইয়াগুলো থাকে শৈবাল টোবালের সাথে মিলে থাকে, ঠিক ওই শৈবালের কালার ধারণ করে ওদের সাথে গায়ের রং বদলে ওইভাবে থাকে। আবার যখন সে আরেকটা জায়গায় যায়, সে ওটার মতো করে রং ধারণ করে ওইভাবে থাকে। মানে সে তার রং প্রতিনিয়ত বদল করে ফেলে তার নিজের আত্মরক্ষার জন্য। এটা তার একটা বিশেষ গুণ। তো মিমও কিন্তু ঠিক একই কাজ করছে। সময় বিশেষে সে তার ডিসিশন বদলায়, মত বদলায়, সে কথা ঘুরিয়ে ফেলে। সে যাই হোক, যেটা বলছিলাম দর্শক, মিম এখন ঢাকা ছাড়ার মুখ্য কারণ বলেছে খরচপাতি অনেক বেড়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এখন আমি এর পেছনে অনেক খুব সুন্দর সহজ সমাধান দেখছি। প্রথম সমাধান, মিম কি বলেছে, সে এখন প্রেগনেন্ট, যার কারণে তার এখন একটা এক্সট্রা কেয়ারিংয়ের প্রয়োজন আছে, যেটা বাবু ছেলে মানুষ সবসময় বুঝবে না। গ্রামে গেলে সে তার মাকে পাশে পাবে, তার মা তাকে সবসময় সেই জায়গাটাতে সহযোগিতা করবে। দ্বিতীয়ত, তার খরচ কমে যাবে। তো মিমের উদ্দেশ্যে বলতে চাই, মিম তো এখন সিঙ্গেল মাদার না, তাই না? মিমের তো এখন একটা হাজব্যান্ড আছে, বাবু। এবং বাবুর বাসাটা যেন কই, বাবুর বাসা তার বাসার পাশেই, 30 সেকেন্ডের রাস্তা মাত্র। দেখুন, বাবুর বাসাতে বিল্লাল থাকে, বিল্লালের বউ থাকে, বিল্লালের সন্তান থাকে, বাবুর মাও থাকে। মিম যে এত কষ্টকর সিদ্ধান্ত নিচ্ছে বাবুকে নিয়ে এসে পদ্মাচরে শিফট হবে, খরচ কমাবে, মিমকে এত কষ্ট কেন করতে হবে দর্শক? মিম যদি জাস্ট তার এই বাসাটাকে ছেড়ে দিয়ে পাশের বাসাতে বিল্লালদের সাথে উঠে পড়ে, তাহলে কি একটা সহজ সমাধান হয়ে গেল না? খেয়াল করে দেখবেন, মিম যখন বাবুর সাথে বাসর ঘর করতে গেল, এবার বিয়ে করে মানে দ্বিতীয়বার যখন উঠানোর প্রোগ্রামে, সে তো বাবুদের বাসায় উঠেছিল এক রাতের জন্য, তাই না? পরের দিন সকালে সে কি বলেছিল, রান্নাঘর রুম টুম দেখিয়ে যে এগুলো তো আমার রুম, এটা আমার রান্নাঘর, সামনে এই রান্নাঘর আমি রান্না করব। কোথায় মিম এখন সেই বাসা ছেড়ে কেন পদ্মা চলে যাবে? দেখুন, মিম যদি বাবুদের বাসাতে উঠে, বাবুদের সাথে একসাথে ওঠে, যেটা মিমের আসলে উচিত, বিয়ের পরে মিমের উচিত কি করা, শ্বশুর বাড়িতে ওঠা, তাহলে মিম কি পাচ্ছে, তার শাশুড়িকে পাচ্ছে, মিম বিল্লালকে পাচ্ছে, বিল্লালের বউকে পাচ্ছে, বিল্লালের বাচ্চা কাচ্চাকে পাচ্ছে। এতে করে কী হবে, জীবন কতটা সুন্দর। খেয়াল করে দেখুন, যদি মিম এটা করতো, আবদিয়া বাচ্চা দুটো খেলার সঙ্গী পেত, বিল্লালের সন্তানদের সাথে খেলতো। বিল্লালের বউ রান্না বান্না করতো, মিম যেহেতু রান্না বান্না করতে পছন্দ করে না, বিল্লালের বউ রান্না বান্না খেয়ে মিম থাকতে পারতো, মিম তার মতো ঘোরাঘুরি করে থাকতে পারতো। বাবু সে ওখানে থাকতো, যেহেতু সে ওখানে থাকছে, বিল্লালের বউ রান্না করছে, অবশ্যই বাজারের খরচ মানে বাবু একটু বেশি দিতে পারতো। আর বাবুর মা তো আছেই, বাবুর মা আবদিয়াকে দেখাশোনা করে রাখতো, মিমকে দেখাশোনা করে রাখতো, এবং একটা ফুল প্যাকেজ আলা ফ্যামিলি হতো, খুব সুন্দরভাবে থাকতো। মিমকে এই প্রেগনেন্সি অবস্থা তার মার কাছে যাওয়া লাগতো না, বাবুর মাই তাকে হেল্প করতে পারতো। আবার আবদিয়ারও দেখাশোনা করা লাগতো না, আবদিয়াকে দেখাশোনা করার জন্য বিল্লালের বউ যথেষ্ট ছিল, অনেক মানুষ ছিল। তো জাস্ট কী করতে হলো, বিল্লাল এবং বাবুকে এক জায়গাতে এসে ডিসিশন নিতে যে আমরা একটা বড় বাসে নেই, দুই ভাই মিলে বাসা ভাড়া ভাগাভাগি করে থাকবো, বাজার একসাথে মিলেমিশে করবো, একসাথে ছাদের নিচে থাকবো, খুব সুন্দর সমাধান হতো। এবং এটাই তো কথা ছিল, মিম সেটা করবে না, সে কঠিন সমাধানে যাবে, সে একদম বাবুকে নিয়ে আলাদা হয়ে পদ্মার চরে চলে যাবে। কেন ভাই? আপনারা খেয়াল করে দেখবেন, বিয়ের আগে যখন শারমিনের সাথে মিম প্রায় সময় ঘোরাঘুরি করতো, তখন আবদিয়া কই থাকতো? আবদিয়াকে কিন্তু মিম তখন বাবুর মায়ের কাছে রেখে যেত। দেখবেন বাবুর মা, ওই সময় তো বাবুর বাবাও জীবিত ছিল, তারা কিন্তু আবদিয়াকে অনেক ভালোবাসতো, পুতুল নিয়ে খেলতো, তাকে নাস্তা রান্না বান্না করে খাওয়াতো, নুডলস খাওয়াতো, আবদিয়া যেটা পছন্দ করে খুব আদর করতো। আমি আমার থাম্বনেলে সেই ছবিটাও দিয়ে রেখেছি, দেখবেন বাবুর মা কীভাবে করে আবদিয়াকে আদর করছে। এটা কিন্তু মিমের বিয়েরও অনেক আগের ঘটনা, তখন তাদের বিয়ের কথাও চলেনি, অনেক আগের ঘটনা, যে বাবুর মা কিন্তু আবদিয়াকে আদর করছিল। আমি ছবিটা আমার থাম্বনেলে শেয়ার করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো যদি মিম একসাথে উঠে তাদের সাথে, সমাধানটি অনেক বেশি সহজ হয়ে গেল না দর্শক? মিম এই সমাধান গ্রহণ না করে সে একটু কষ্ট করে সমাধান নিতে যাচ্ছে, সে গ্রামে চলে যাবে। এতে করে তো দেখুন বাবু ঘর জামাই হয়ে গেল, বাবু তার শ্বশুরবাড়িতে ঘুরছে, তাদের কি চোখে লাজ লজ্জা লাগছে না? যদিও তাদের এগুলো নেই, আমরা মানি, কিন্তু মিম কেন এই ডিসিশনটা নেবে? মিম তো
আবদিয়ার ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে ঢাকায় এসেছে, তাহলে কেন মিম এখন আবার ঢাকায় ছেড়ে গ্রামে চলে যাবে? কারণটা কি জানেন? কারণ তো বাবুই। মিম তো প্রেগনেন্সিকে শুধুমাত্র একটা অজুহাত দিয়েছে। মিম যেমন প্রতিনিয়ত এদিক ওদিক বিক্রমপুর থেকে গ্রাম, গ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে বিক্রমপুর, বিক্রম থেকে আবার পদ্মাচর, এগুলো করার জন্য মূল হাতিয়ারে বানিয়েছিল আবদিয়াকে। সবসময় বলতো আবদিয়ার ভালোর জন্য, যে আবদিয়াকে গ্রামে নিয়ে যাচ্ছে আবদিয়ার ভালোর জন্য, আবদিয়াকে ঢাকা নিয়ে এসে আবদিয়াকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো বলে বারবার আবদিয়াকে হাতিয়ার বানিয়েছে এবং আবদিয়াকে ঢাল বানিয়ে এসে বারবার করে তার নিজের চাহিদা পূরণ করেছে। ঠিক এইবার সে যেটা করছে, সে তো প্রেগনেন্সিটাকে একটা ঢাল বানিয়েছে, নতুন অনাগত সন্তানকে সে ঢাল বানিয়েছে যে আমি প্রেগনেন্ট, আমি গর্ভবতী, আমাকে এখন বাড়িতে আমার মায়ের কাছে যেতে হবে। কিন্তু কারণ সেটা বলেনি, আসল কারণটা কি? মিমের কারণই এটা। মিম সবসময় আসল কারণকে গোপন রেখে ইললজিক্যাল কারণকে আসল কারণ দেখায়, মুখ্য কারণ দেখায়, বাট এটা মানুষ বোঝে। মিমের পদ্মাচরে শিফটের মুখ্য কারণ হচ্ছে এখন এই বাবু। কারণ মিম ভালো মতো জানে এই বাবুকে নিয়ে যদি আমি ঢাকায় থাকি, দর্শকরা আমাকে প্রচুর বকাঝকা করে। এটা আপনারা খেয়াল করে দেখছেন, দর্শকরা কিন্তু বকাঝকা করে সবসময়, যে আপনি ঢাকাতে থাকেন অথচ আপনার শ্বশুরবাড়ি আপনার পাশে, আপনি শ্বশুরবাড়িতে যান না, বাবুর সাথে বাবুর মাকে দেখা সাক্ষাৎ করতে দেন না। এটা কারণটা কি? আপনি আলাদা কেন থাকেন? আপনার তো বিয়ের পর একসাথে থাকার কথা ছিল। এই যে কথাবার্তা মিমের পছন্দ না, কারণ মিম তো বাবুকে বিয়ে করেছে আলাদা থাকার জন্য, আলাদা সংসার করবে। সে তো শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে সংসার করবে, এটা তো মিম চায়নি। সো এটা মিম কখনো চাবে না যে বাবুর সাথে, বাবুর মায়ের সাথে সে একসাথে সংসার করবে। এই জন্য যেহেতু মিমকে বারবার এই ধরনের কথাবার্তা শোনা লাগে, মিম পছন্দ করছে না। এই জন্য মিম ডিসিশন নিয়েছে, আমি যদি ঢাকাতেই না থাকি তাহলে তো মানুষজন এ কথা আমাকে আর বলবে না। আমি যদি পদ্মাচরে শিফট হয়ে যাই, মানুষজন আমাকে বলবে না আপনি কেন শ্বশুরবাড়িতে উঠছেন, আমি সেখানে গিয়ে আমার মতো করে থাকবো, তাহলে আমাকে আর কেউ শ্বশুরবাড়ির গান গাইবে না, আমি এখান থেকে রিল্যাক্স। তার মানে মিম শ্বশুরবাড়ি নিয়ে কেউ তাকে বুঝাক, এই কথা চেয়ে তার কাছে সোজা মনে হচ্ছে গ্রামে শিফট হয়ে যাও। তার মানে বুঝুন শ্বশুরবাড়ি নিয়ে মিমের বিদ্বেষ কতটা বেশি। মানে মিম শ্বশুরবাড়িতে যাবেই না, অর্থাৎ সে বাবুকে আলাদা করে রাখবে। বাবু তার মায়ের সাথে মেলামেশা করুক, বাবু বিলালের সাথে সম্পর্ক রাখুক, বাবু শারমিনের সাথে সম্পর্ক রাখুক, মিমেরা চায় না। মিম চায় বাবুকে পুরোপুরিভাবে আলাদা করে রাখতে। খেয়াল করে দেখবেন, কিছুদিন আগে আমাকে একজন আপু অনেক বড় কমেন্ট করেছিল মিমকে নিয়ে, সেখানে সর্বশেষ পয়েন্টই ছিল এটা, বাবুকে আলাদা করার বিষয়। কিভাবে জানলো আপুটা যে বিল্লাল আলাদা হয়ে মানে বাবুকে আলাদা করা হচ্ছে? এমনি এমনি বলিনি, যে ওই কমেন্টকারী আসলে বাবুদের পরিবারেরই একজন, যে কিনা আসলে কষ্টে না পারতে এই কথাগুলো লিখেছে এবং ডিটেলস সব ঘটনাগুলো বলেছে। মিম যে কাজ করবে সবাই জেনে গিয়েছিল, বাবুদের পরিবার সবাই জানে যে মিম বাবুকে নিয়ে এখন আলাদা হয়ে যাবে, বাবুকে এখন ঘর জামাই বানায় রাখবে এবং বাবু ঘর জামাই হয়ে থাকবে, মিমের আঙুলের গোড়া খালি নাচবে। বাট আমি একটা কথা বলেছিলাম, বাবুর মতো একটা সুঠামদেহী ছেলে এভাবে করে কেমন যেন নেতিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, বইয়ের গোলাম হয়ে যাচ্ছে, কারণগুলো কি বলেছিলাম। কিন্তু দর্শক, একটা জিনিস, একটা ব্যাধি আমাদের সমাজে এখন খুব বেশি পরিমাণে চলছে, ব্যাধি, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিক বা যে কালো জাদু, এটার অস্তিত্ব কিন্তু আমরা সবাই জানি যে আমাদের এই দুনিয়াতে আছে। কারণ আমাদের আল্লাহ তাআলা যে আমাদের কোরআন শরীফের যে শেষ সূরা, সূরা নাস, সূরা ফালাক, এগুলো যদি আপনারা শানে নজুল শুনেন, বা এগুলো যে যখন এই সূরাগুলো এসেছে দুনিয়াতে নাজিল হয়েছিল, তখন এই সূরা কেন নাজিল হয়েছিল প্রেক্ষাপটটা জানেন, তখনই বের হয়ে আসবে কালো জাদুর কথা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও কিন্তু এই কালো জাদু করা হয়েছিল এবং মুক্তির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরাগুলো দিয়েছে, সূরা নাস, সূরা ফালাক। তো দেখুন, এগুলো অস্বীকার করার কিন্তু কিছু নেই। এবং আমাদের সমাজে এখন একটা ব্যাধির মতো হয়ে গেছে, কেউ এগুলোকে মানতেই চায় না, যেগুলো করা কুফরি, এগুলো একটা হারাম কাজ। মানুষজন তাদের হিংসার বশবর্তী হয়ে এগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে, পাপাচারে লিপ্ত হচ্ছে, কুফরির সাথে লিপ্ত হচ্ছে এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। তো মিম তাদের মা যেটা কোহিনুর বেগম গ্রামে বসে 3 বোনকে এই কুফরি কালাম সাপ্লাই করে, আপনারা হয়তো জানলে অবাক হবেন না, আমি এই জিনিসগুলো আগে বলেছিলাম। তাদের মা পদ্মাচরে বসে এই কাজগুলো করে, তাদের কাছে অনেক তান্ত্রিক মশাই আছে, তাদের কাছ থেকে কুফরি কালামগুলো নিয়ে এসে এক একটা জামাইকে এরকম বলদ বানিয়ে রাখে। যেমন বাবু কী ছিল আর কী হয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন দর্শক। যেই বাবু বেকার ছিল কিন্তু এতটা পরিবার ভক্ত ছিল, মাকে ভালোবাসতো, বোনকে ভালোবাসতো, ভাইকে ভালোবাসতো, এত দায়িত্ববান পুরুষ ছিল, সেই বাবু এখন কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল দর্শক। সেই বাবু বোনকে চেনে না, সেই বাবু ভাইকে চেনে না, সেই বাবু পারলে এখন ভাইকে ধরে মারে, সেই বাবু তার মার সাথে একবেলা ফোন দিয়ে কথা বলে না। কি বাবু কি হয়ে গেল, কেন তো পরিবর্তন হলো? বাবুকে দেখে এক দোকানদার তো বলেই দিয়েছে বাবু তো শুকিয়ে গেছে কেন। কালো জাদু করলে সে পুরো শুকিয়ে যায় দর্শক, দুর্বল হয়ে পড়ে। কেন? কারণ মিম বাবুকে ব্ল্যাক ম্যাজিক করেছে। আমি এখানে দ্বিমত পোষণ টোটালি করবো না। মিম বাবুকে এমনভাবে ব্ল্যাক ম্যাজিক করেছে যেন বাবু তাকে ছাড়া আর কাউকে না চিনে, শুধু তাকেই চিনবে, তাকে নিয়েই থাকবে, পরিবার ভক্ত যেন বাবু না হয়। এই কাজগুলো মিম করেছে। তো এখন বাবুকে নিয়ে সে আলাদা হয়ে যাবে, তার মানে মিমের
ঢাকা ছাড়ার মুখ্য কারণ বাবুকে তার পরিবারের কাছ থেকে আলাদা করা, নট এইটা কারণ মিম প্রেগনেন্ট, তার খরচ বেশি। মিম যে পরিমাণ লক্ষ লক্ষ টাকা পায়, যেভাবে টাকা উড়ায়, 2 দিন পর পর আইফোন কিনে, জায়গা জমি কিনে, বাড়িঘর বানায়, ঠিক আছে, মিমের কাছে 2-3 হাজার টাকা বেশি দেওয়াটা কোনো বিষয় না, কারণ মিম দিনে দুপুরে 2,000 টাকা করে নষ্ট করে ভেঙে ফেলে। তো এটা কোনো বিষয় না মিমের কাছে 2-3 হাজার টাকা নষ্ট করা। মিম ঢাকা ছাড়ছে শুধুমাত্র বাবুর পরিবারের অত্যাচারে। আসলে অত্যাচার না, দর্শকরা যে বারবার তাকে বলে এই কথাগুলো যেন শুনতে না হয় এই কারণে, কারণ মিম বাবুদের পরিবারের সাথে একসাথে সংসার করবে না, সে আলাদা থাকবে। এই জন্য সে ঢাকা থেকে চলে যাচ্ছে চিরতরে, বাবুকে সে তার পরিবারের সাথে এক হতে দিবে না। এটা আসলে খুবই খারাপ চিন্তা দর্শক। মিম যাকেই বিয়ে করে তার ক্ষেত্রেই চিন্তা করে। দেখবেন সানির ক্ষেত্রেও মিম সানিকে টোটালি আলাদা করে ফেলেছিল। একটা বাবা ছিল সানির, সে বাবার সাথে সানিকে দেখা করতে দিত না, ঠিক বাবুর সাথে একই কাজ করলো, বাবুকে টোটালি আলাদা করে ফেলেছে। মানে মিমের একটা টেন্ডেন্সি থাকে, আমি যাকে বিয়ে করবো তাকে আমি পুরোপুরি আলাদা করে ফেলবো, আমি শ্বশুরবাড়িতে যাবো না। দেখবেন বিয়ের আগে থেকে মিম কিন্তু তার শ্বশুরবাড়ি নিয়ে বদনাম শুরু করেছিল, শ্বশুরবাড়ি নিয়ে আজে বাজে কথা বলা শুরু করেছিল, প্যাচ লাগিয়েছিল, কত বড় কেলেঙ্কারির সাথে জড়িয়ে যাচ্ছিল মিম বারবার শ্বশুরবাড়িকে খারাপ করার জন্য, ছোটো করার জন্য। পরে শারমিন এসে সব কিছু কিন্তু মুখ খুলে বলে দিয়েছে। আমি অ্যাপ্রিসিয়েট জানি শারমিনের সেই কথাগুলোকে, সেই স্টেপটাকে। আর মিম সবসময় বলে না, আবদিয়া সেই আবদিয়ার জন্য, এই আবদিয়াই আমার জীবন, আবদিয়া আমাকে নিয়ে যেন গর্ব করে, আমি আবদিয়ার জন্য সব কিছু করবো। মানে আবদিয়াকে নিয়ে সে কত কিছু চিন্তা করে। এতই যদি আবদিয়াকে নিয়ে ভালোবাসা থাকতো, আবদিয়াকে একা ফেলে সে কীভাবে করে বাবুর সাথে বাসর করতে যায় দর্শক, কীভাবে করে আবদিয়াকে গ্রামে ফেলে সে ঢাকাতে বাসর করতে চলে আসে, কীভাবে করে পারলো মিম এটা? দেখুন ওই বাসরের দিনও মিম যখন ঢাকাতে বাবুদের বাসায় বাসা করতে যায়, তখন সে কী বললো, বাবুর মা নাকি আবদিয়াকে বাসায় আসতে অ্যালাউ করেনি, আবদিয়াকে নাকি মেনে নেবে না, আবদিয়াকে নাকি বাসাতে ঢুকতে দিবে না, এই জন্য সে আবদিয়াকে পদ্মার চরে রেখে এসেছে। অথচ বাবুর মা আবদিয়াকে কতটা ভালোবাসে আপনারা জাস্ট থাম্বনেল ছবিটা দেখবেন, প্রমাণ আছে মিমের ভিডিওতে গেলেই ভিডিওতে দেখবেন বাবুর মা আবদিয়াকে নিয়ে কীভাবে খেলেছে, কীভাবে নাস্তা খাইয়েছে। যদি তার মনে দোষ থাকতো আবদিয়ার সাথে এভাবে করে খেলাধুলা করতো না, আবদিয়াকে ভালোবাসতো না। বাবুর মায়ের মধ্যে আবদিয়াকে নিয়ে বিন্দু মাত্র কোনো দোষ ছিল না, কোনো রকম কোনো খুঁত ছিল না, বরং বাবুর মা এটাই মেনে নিয়েছিল, যেহেতু আমার ছেলে এখন বিয়ে করেছে, আবদি আসুক মিমান আসুক, আমি তাকে লালন পালন করবো, আমি তাদেরকে দেখে রাখবো, তারাই এখন আমার সব। বাবুর মা বলেছিল, শারমিনও বলেছিল, কিন্তু মিম এটাকে মেনে নিতে পারেনি। মিমের কথা, সে যেহেতু আলাদা থাকবে, বাবুর মাকে খারাপ বানাতে হবে, ওই পরিবারকে খারাপ বানাতে হবে, খারাপ বানিয়ে সে আলাদা হয়ে যাবে। মানে সে তার নিজের কোনো দোষ দিবে না, সে তাদের ঘরে দোষ চাবে, সে আলাদা হয়ে যাবে। এত বড় চিকন বুদ্ধি মিম বের করছিল, মাস্টার প্ল্যান করছিল। বাট ফর্চুনেটলি আমি এগুলো ধরতে পেরেছি, অনেক তথ্য প্রমাণ পেয়েছি, যার কারণে আমি তিলে তিলে কিন্তু পদে পদে আমি আপনাদেরকে সেগুলো সতর্ক করেছি এবং সাথে সাথে ইনফরমেশন পাওয়া মতো আমি জানিয়ে দিয়েছি, কিন্তু আপনারা সবাই জানেন। এবং গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম আমার চ্যানেল থেকে, সেটা অবশ্যই দেখে নেবেন দর্শক, সেটা কিন্তু অনেক দুর্দান্ত একটা ভিডিও ছিল। সো এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে কিন্তু একটা জিনিস খুব স্পষ্টভাবে আপনারা সবাই বুঝতে পারছেন দর্শক, যে মিম আসলে কি চায়, মিমের ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কী, সেটা আমরা সবাই বুঝতে পারছি। আর এত কিছুর পর মিম যে একটা নষ্টা মহিলা, এটা বলারও আর কোনো অপেক্ষা রাখে না। এই নষ্টা মহিলাকে আপনারা যতদিন ভিডিও দেখবেন, এই নষ্টা মহিলা তার নষ্টামি তত বেশি প্রমোট করবে। এই নষ্টা মহিলাকে দমন করার উপায় একটাই, তার ভিডিও না দেখা। কারণ নষ্টা মহিলা তার সংসারটা চালাচ্ছে টাকা দিয়ে, টাকার গরম, টাকার দাম্ভিকতা বেড়ে গেছে। এই টাকা যদি আপনারা তাকে দেওয়া বন্ধ করতে পারেন, সেটার উপায় খালি একটাই, তার ভিডিও দেখা বন্ধ করে দেওয়া। যদি আপনারা তার ভিউ বন্ধ করে দেন, তার ভিডিও দেখা বন্ধ করে দেন, তাকে আনসাবস্ক্রাইব করে দেন, আমি জানি আমার কথাতে কোনো গরমও হবে না, পানি কারো গরম হবে না, বাট আপনাদেরকেই বলছি, যদি এরকম নষ্টা মহিলাকে দেখেন, আপনাদের পরিবারেও কিন্তু একটা প্রভাব পড়বে। সো এদের কাছ থেকে দূরে থাকাটাই শ্রেয় নিজের সংসার বাঁচানোর জন্য আমি মনে করি। সো ইটস হাই টাইম আপনাদের সবার উচিত এখন মিমদের মতো মানুষ থেকে দূরে সরে আসা। দেখবেন তাদের দাম্ভিকতা রাতারাতি মাটিতে নেমে আসবে, ধুলায় মিশিয়ে যাবে দর্শক। জাস্ট যেটা বলেছি একবার করে দেখতে পারেন, যদি ভুল হয়ে থাকি অবশ্যই আমাকে এসে বলতে পারেন, ভাই আপনার কাজ তো করেছি বাট কাজ তো হলো না, করে দেখেন না। এরকম দাম্ভিকতা রাস্তায় নেমে আসবে, আপনাদের হাত ধরে মাফ, পা ধরে মাফ চাবে, দর্শক ভুল করেছি, আমি আবদিয়াকে এখন ভালোবাসবো। আবদিয়াকে দেখবেন দিনে রাতে খালি পোলাও কোরমা খাওয়াবে। আজকে আপনারা যেভাবে করে টাকা পয়সা দিচ্ছেন, আবদিয়ার প্রতি সে এখন জুলুম আরও বাড়িয়ে দিয়েছে দর্শক, জুলুম বাড়িয়ে দিয়েছে। আবদিয়ার যদি ভালো চান, তাহলে যেটা বলেছি সেই পরামর্শ একবার শুনে দেখতে পারেন। মিমের নষ্টামি বন্ধ করার জন্য এর বাইরে কোনো উপায় আমি দেখছি না। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। গতকালকে অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাই মিম আসলে কেন ঢাকা ছেড়ে যেতে চাচ্ছে, আপনারাই বলে দিয়েছেন উত্তর, যে মিমের শাশুড়ি আছে, মিমের পরিবার আছে একটা ঢাকাতে, বাবুর পরিবার আছে, সে সেখানে থাকবে, সে কেন পদ্মার চরে যাবে, পদ্মার চরে যাওয়ার তো কোনো কারণ দেখছি না, আপনারা নিজেরাই সমাধান দিয়ে দিয়েছিলেন। কিন্তু দেখুন মিমের কাছে তো সহজ সমাধান থাকার পরেও কিন্তু মিমের সমাধান গ্রহণ করছে না। মিম যে গতকালকে বলেছে যে আমি ঢাকা ছেড়ে চলে যাবো, একবারও কিন্তু বলেনি যে আমি শ্বশুরবাড়িতে উঠবো, কেন বলেনি? সে বারবার ওই চ্যাপ্টারটাকে স্কিপ করে যাচ্ছে, সে ওই চ্যাপ্টারটাকে মুখেও তুলছে না, যাতে করে ওই চ্যাপ্টারের কথা আপনারা কেউ তাকে না বলেন। মানে মিম তার শ্বশুরবাড়ির লোকজনকে কোনো মানুষ বলেই মনে করে না।
বাবুকে টোটালি আলাদা করে ফেলছে। তো আশা করি দর্শক আপনারা সব উত্তর পেয়ে গেছেন। সো আজকে ভিডিও পর্যন্ত ছিলই। আজ বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।